আজকে আমি দশম শ্রেণী সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতা নিয়ে আলোচনা করব। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1976 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তাকে আমরা দুঃখু মিয়া বলে চিনি বা বিদ্রোহী কবি বলে আমরা চিনি। তিনি তার সারা জাগনের যে কবিতা বিদ্রোহী 1921 সালে বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার এছাড়া কাব্যগ্রন্থ আছে অগ্নিবীণা, দোলন চাপা, বিষের বাঁশি, ভাঙার গান, ছায়ানট ইত্যাদি। তো এই কবি পরিচিতি সম্পর্কে আমি বিশেষ কিছু বলছি না, এটা তোমরা স্ক্রিনে দেখে নেবে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা খাতায় লিখে রাখতে পারো। তো এই প্রলয় উল্লাস কবিতাটি প্রথমে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1922 সালে এবং এটাকে অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে ওই সালে অন্তর্ভুক্ত করা হয়। আর কবি কাজী নজরুল ইসলাম আমাদের ভারতীয় তথা বাঙালি বীর বারেন্দ্র কুমার ঘোষকে এই কবিতাটি বা কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেছিলেন। কবিতার নাম প্রলয় উল্লাস। এই প্রলয় উল্লাস শব্দটির মধ্যে যদি ভাঙি দেখা যাবে প্রলয় যুক্ত উল্লাস। প্রলয় শব্দের অর্থ হচ্ছে ধ্বংস বা নাশ এবং উল্লাস শব্দের অর্থ হচ্ছে আনন্দ। এই দুটি শব্দ আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে পরস্পর বিরুদ্ধ দুটি শব্দ বা বিপরীত দুটি শব্দ যদি অর্থের দিক থেকে আমরা ব্যাখ্যা করি, কিন্তু এই প্রলয়কে কবি উল্লাস বা আনন্দের কারণ বা হেতু বলে তিনি বর্ণনা করেছেন। এই কবিতাটা যদি ব্যাখ্যা করতে পারি আমরা দেখব যে কবি তিনটি প্রসঙ্গ টেনেছেন। তিনটি প্রসঙ্গ কি কি? এক নম্বর হচ্ছে পৌরাণিক প্রসঙ্গ, দুই নম্বর হচ্ছে প্রাকৃতিক প্রসঙ্গ আর তিন নম্বর হচ্ছে সামাজিক প্রসঙ্গ। এই পৌরাণিক এবং প্রাকৃতিক প্রসঙ্গ এটা আমরা কবিতার মধ্যে অক্ষর ভিত্তিকভাবে দেখতে পাবো। আর তিন নম্বর যে প্রসঙ্গ সামাজিক প্রসঙ্গটা তিনি ব্যঞ্জনা অর্থে বুঝিয়েছেন বা তার অন্তর্নিহিত অর্থ এটাকে আমাকে খুঁজে নিতে হবে। তো এই যে তিনটি প্রসঙ্গ তিনি টেনেছেন, তিনটি প্রসঙ্গের আমরা একটা প্রলয়ের দিক আর একটা উল্লাসের দিক আজকে আমি ব্যাখ্যা করব। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি প্রলয় উল্লাস কবিতার যে প্রাথমিক যে একটা ধারণা সেই ধারণাটুকু দেব। তারপরে আমি পরের ভিডিওতে এই প্রলয় উল্লাস কবিতার যে লাইন ভিত্তিক বা অক্ষর ভিত্তিক বা শব্দ ভিত্তিক আমি একটা আলোচনা করব। তো প্রথমে এই প্রলয় এটা যে পৌরাণিক যে একটা ব্যাখ্যা করেছেন শিব, মহাদেব বা মহাকাল, তিনি রুদ্র রূপ ধারণ করেছেন বা নটরাজ মূর্তিতে তিনি নাচছেন, তাণ্ডব করছেন। নটরাজ মূর্তিতে তিনি তাণ্ডব করছেন, যার ফলে এই ত্রিভুবন আকাশ পাতাল ভূমি সমস্ত কিছু একটা প্রলয় সৃষ্টি হচ্ছে। তার যে এই রূপ একটা প্রলয়ের রূপ বা ধ্বংসের রূপ। তারপরে আমরা কি দেখতে পাবো যে প্রাকৃতিক প্রসঙ্গ। প্রাকৃতিক প্রসঙ্গ কি? কালবৈশাখীর প্রসঙ্গ তিনি টেনে নিয়ে এসছেন। কালবৈশাখী মানে কি আমরা জানি যে মহিতলাল মজুমদার তার কালবৈশাখী কবিতার মধ্যে লিখেছেন, মধ্যদিনে রক্তনয়ন অন্ধ করিল কে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিল কে। অর্থাৎ যখন কালবৈশাখী ঝড় ওঠে তার একটা তাণ্ডব, মনে হয় যেন গোটা পৃথিবীকে আজকে সে উলট পালট করে দেবে। একটা ধ্বংসের নেশায় সেই কালবৈশাখী ঝড় মেতে ওঠে, প্রচণ্ড বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়, জোরে বৃষ্টি নামে। এটাকে একটা প্রলয় বা ধ্বংসের কারণ বলে মনে হয়। আর তিন নম্বর যে প্রেক্ষাপটটা তিনি বলেছেন, যেটা আমরা কবিতার ভাবার্থ হিসেবে দেখতে পাবো বা ব্যঞ্জনা অর্থে আমাকে বুঝে নিতে হবে, সেই তিন নম্বর অর্থটা কি?
যেটা হচ্ছে যখন কবি এই কবিতাটা লেখেন 1922 খ্রিস্টাব্দে, তো তখন আমরা কি দেখতে পাই যে 1922 সালে ভারতবর্ষ একটা পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ ছিল। বৈদেশিক শক্তি দ্বারা, বিদেশি শক্তি দ্বারা ভারতবর্ষ পরাধীন। তখন ভারতবর্ষের মধ্যে দু ধরনের আন্দোলন দেখা দিয়েছিল, যে বিদেশি শক্তিকে দূর করার জন্যে। একটা অহিংসার আন্দোলন, একটা সশস্ত্র বিপ্লবী আন্দোলন। এই সশস্ত্র বিপ্লবীর মাধ্যমে তরুণ যুবকরা ভারতবর্ষটাকে মুক্তি করার জন্য তারা বিভিন্ন রকম লড়াই আন্দোলনে নেমে পড়ে। তার ফলে ইংরেজদের সঙ্গে তাদের একটা সম্মুখ সমরে লড়াই হয় এবং অনেক বিপ্লবীকে জেলে যেতে হয়, তাদেরকে ফাঁসি দেওয়া হয়, দ্বীপান্তর করানো হয়, তাদের উপর অত্যাচার নেমে আসে। মানে এটাও একটা ধ্বংসের দিক। মানে কখন যেন কি হয়, এই যে একটা ভাব, এগুলো সব প্রলয়ের দিক। তাহলে আমি এখানে প্রলয়ের দিকটা আলোচনা করলাম। এরপরে যেটা আলোচনা করব, এই তিনটি যে প্রসঙ্গ, এই তিনটি প্রসঙ্গের মধ্যে তিনি উল্লাস বা আনন্দ, কবি উল্লাস বা আনন্দ খুঁজে পেয়েছেন। এই তিনটি প্রসঙ্গ, প্রথম যে প্রসঙ্গটা আলোচনা করেছিলাম, যে পৌরাণিক প্রসঙ্গ, শিবের বা মহাকাল বা তার যে রুদ্র রূপ ধারণ করা, বা তিনি নটরাজ মূর্তিতে নাচছেন, তিনি কখন রুদ্র মূর্তি ধারণ করেন? তাকে আমরা কি ধ্বংসের দেবতা হিসাবে জানি। তিনি কখন ধ্বংসলীলায় মেতে ওঠেন? যখন পৃথিবী পাপে পূর্ণ হয়ে যায়, যখন পৃথিবী পাপযুক্ত হয়ে যায়, এই পৃথিবীকে পাপ মুক্ত করার জন্য তিনি ধ্বংসলীলায় মেতে ওঠেন। তিনি কি করেন? পৃথিবী থেকে এই পাপকে মুক্ত করে নতুন পৃথিবী গঠন করবেন, নবজাগরণের সৃষ্টি করবেন, আর নতুন উল্লাসের সৃষ্টি হবে, আনন্দ আসবে তার মাধ্যমে। তারপরে আমরা কি দেখব, যে কালবৈশাখী, যেটা প্রাকৃতিক প্রসঙ্গ, তার মধ্যে কি উল্লাস। কালবৈশাখী আসে তখন ধ্বংসের একটা প্রলয় ছড়ায়, ধ্বংসের নিদায় মেতে ওঠে। কিন্তু কালবৈশাখী ঝড় আসার পরে, কালবৈশাখী ঝড় কী করে, পুরনো যে গাছপালা, যে ডালপালা, সেগুলোকে যেমন ধ্বংস করে দেয়, এবং আমাদের যে পৃথিবী ধুলিতে ধুলিময় হয়ে থাকে, তার কালবৈশাখী ঝড় বা তার জলের দ্বারা সেটাকে মানে ধুয়ে দেয়, এবং নতুন একটা পৃথিবী সৃষ্টি করে, যেমন সবুজের একটা বার্তা নিয়ে আসে, আবার নতুন প্রাণের সঞ্চার হয়। অর্থাৎ সেটাও একটা আনন্দের বার্তা বহন করে কালবৈশাখী দ্বারা। আর যেটা সামাজিক প্রেক্ষাপট বা সামাজিক প্রসঙ্গ, কবি এই কবিতার মধ্যে অন্তর্নিহিতভাবে বুঝিয়েছেন, যে আমাদের ভারতীয় যারা সশস্ত্র বিপ্লবী তরুণ যুবকরা, তারা যে প্রলয় সৃষ্টি করেছেন। কেন প্রলয় সৃষ্টি করেছেন? যে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করতে হবে, আমরা পরাধীন মুক্ত হব, এবং আমাদের মধ্যে আনন্দ আনতে হবে, অর্থনৈতিকভাবে সচ্ছলতা আনতে হবে, অর্থনৈতিকভাবে আমরা স্বাধীনতা লাভ করব, সামাজিকভাবে আমরা স্বাধীনতা লাভ করব। অর্থাৎ এই সাময়িক প্রলয়ের মাধ্যমে, আপাত দৃষ্টিতে প্রলয় মনে হলেও তার পরই আমাদের মধ্যে যে একটা আনন্দ আছে, আমরা স্বাধীনতা পাবো, স্বাধীনতার স্বাদ গ্রহণ করব। অর্থাৎ এই প্রলয় উল্লাস শব্দটির মধ্যে তিনটি দিকের তিনি বর্ণনা করে আমাদের প্রলয় এবং উল্লাসের মধ্যে যে একটা সম্পর্ক তিনি বুঝিয়েছেন। এরপরে কবিতাটা আমরা লাইন ভিত্তিক আলোচনা করব এর পরের ভিডিওতে। আজকে এই প্রলয় উল্লাস কবিতার প্রাথমিক ধারণাটা দিলাম। এই প্রাথমিক ধারণাটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে আশা করি কবিতাটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, এবং এই প্রাথমিক ধারণাটা তোমরা বারবার ঘুরে ঘুরে দেখবে, তাহলে গোটা কবিতাটা বুঝতে তোমাদের সুবিধা হবে। যারা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী বা যারা স্কুল সার্ভিস পরীক্ষায় এবং মাদ্রাসা সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের এই কবিতাটা আমার যে ব্যাখ্যা বা আলোচনা অনেক সহযোগিতা করবে। আজকে এইটুকু।